শুভ সকাল। সাইম, সিফা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস মিস। ওকে, কেমন আছো তোমরা? মিস ভালো আছি। আজকে আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হলো সমন্বয় ও নিঃসরণ। এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে এটার বিভিন্ন অংশ, যেমন আমরা মস্তিষ্ক নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করা হবে, যেটা হলো রেচনতন্ত্র। কি বললাম? রেচন তন্ত্র খুবই ইম্পর্টেন্ট। এর আগে আমরা পড়েছি স্নায়ুতন্ত্র সম্পর্কে, অর্থাৎ স্নায়ুতন্ত্রের একটা অংশ ছিল মস্তিষ্ক। সেটা গত ক্লাসে আমরা মস্তিষ্ক নিয়ে আলোচনা করেছি ডিটেলসে, অর্থাৎ মস্তিষ্কের ভেতরে, ব্রেনের ভেতরে কী কী থাকে বা এদের কাজগুলো কী কী, কোন অংশের কাজ কী, সেগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে যেটা পড়বো সেটা হলো রেচনতন্ত্র। কি বললাম? রেচনতন্ত্র। তাহলে রেচনতন্ত্র পড়ে তোমরা এখান থেকে কি কি শিখতে পারবে, অর্থাৎ রেচনটা কি মূলত তোমাদের এই যে বিষয় তোমরা জানতে না, রেচন বা এই অঙ্গগুলো কি হতে পারে, এর বিভিন্ন চিহ্নিত চিত্র সম্পর্কে আমরা জানবো, এবং এই যে বিভিন্ন অংশ রয়েছে সেগুলো কি কি কাজ সম্পাদন করে থাকে সেগুলো আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো মূলত। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে কি দেখা যাচ্ছে? তোমরা কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? Yes, sir. ওকে, এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, অর্থাৎ একজন ঘমার্ত, অর্থাৎ ঘামলে এমন একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, তিনি হলেন ঘমার্ত ব্যক্তি। এবং যে শ্বাস প্রশ্বাস, আমরা অক্সিজেন গ্রহণ করি এবং অক্সিজেন গ্রহণ করার সাথে সাথে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করি, অর্থাৎ আমাদের ব্রিথের যে ব্যাপারটা, অক্সিজেন গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। এবং আরেকটা দেখতে পাচ্ছি যে প্রাণীর মূত্র নিঃসরণ। এই যে বিভিন্ন কি উপাদান আমাদের শরীর থেকে নিঃসরণ হয় সেগুলোকে মূলত বলা হয় রেচন। ঠিক আছে? আমাদের শরীরে বিপাকের ফলে, অর্থাৎ রেচন পদার্থ হলো সেই সকল পদার্থ যেগুলো দেহের জন্য ক্ষতিকর এবং অপ্রয়োজনীয়। রেচন পদার্থ মূলত কি? সেই সকল পদার্থ যেই পদার্থগুলো আমাদের জন্য ক্ষতিকর, অর্থাৎ দেহের জন্য ক্ষতিকর, কারণ এগুলো যেহেতু ক্ষতিকর, এগুলো শরীর থেকে বের হয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ, এবং ওই ধরনের পদার্থকে আমরা বলবো রেচন পদার্থ। তাহলে রেচন বলতে মূলত আমরা কি বুঝবো, যে দেহের যে বস্ত্র পদার্থগুলো, যেমন আমরা খাবার গ্রহণ করার পর সকল খাদ্য, কিছুটা খাবার কি হয়, গ্রহণ হয়, এবং কিছুটা খাবার কি থেকে যায়, কিছু পরিপাক হয়, কিছু অপরিপাক রয়ে যায়। সেক্ষেত্রে রেচন বলতে আমাদের যে বজ্র পদার্থগুলো রয়েছে সেগুলো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, আমরা যে বিষয়টা আলোচনা করছি রেচনতন্ত্র নিয়ে, ঠিক আছে? আমরা যেমন নাক দিয়ে কি নিই, বাতাস নিই, যে অক্সিজেনটা আমরা নাক দিয়ে গ্রহণ করি বা ছাড়ি, অনেক সময় দেখা যায় বেশি গরম হলে আমরা ঘামতে দেখা যায় মানুষকে। এগুলো সবগুলো হলো কি পদার্থ? রেচন পদার্থ। রেচন পদার্থ হলো সেই সকল পদার্থ, যে সকল পদার্থ আমাদের জন্য ক্ষতিকর, সেই সকল পদার্থ দেহ থেকে বের হয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। সে কারণে আমাদের দেহের যে বজ্র পদার্থগুলো রয়েছে, যেমন আমরা ময়লার মধ্যে যেগুলো আবর্জনা বা বজ্র বলি, সেক্ষেত্রে রেচন পদার্থ হলো কি আমাদের শরীরের জন্য যেগুলো ক্ষতিকর বা অপ্রয়োজনীয়, সেই পদার্থগুলো দেহ থেকে বের হয়ে যাওয়ার যে বের হয়ে যায়, সেই পদার্থকে আমরা বলবো কি? রেচন পদার্থ। তাহলে আমরা রেচন পদার্থ কোনগুলোকে বলবো? হ্যাঁ সিফাত, দেখি বলো, আমরা রেচন পদার্থ কোনগুলোকে বলবো? যে সকল পদার্থ আমাদের শরীরের জন্য অপ্রয়োজনীয়, সেই সকল বজ্র পদার্থ আমাদের শরীর থেকে যে বের হয়ে যায় সেগুলোই হলো রেচন পদার্থ, এবং যে প্রক্রিয়ার মাধ্যমে সেটা হয়ে থাকে ওই প্রক্রিয়াটাকে আমরা বলবো কি? রেচন প্রক্রিয়া। ঠিক আছে? যেমন বিপাকের ফলে, আমাদের খাবার যখন বিপাক হয় শরীরের মধ্যে পরিপাকের ফলে, তখন সেখানে পানি, কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া, বিভিন্ন ধরনের দূষিত পদার্থ দেহের মধ্যে কি হতে দেখা যায়? প্রস্তুত হতে দেখা যায়। তাহলে খাবার পরিপাকের ফলে কি কি আমাদের শরীরে উৎপন্ন হয়, দেখি বলো। যখন আমরা খাবার গ্রহণের পর আমাদের শরীরে সেটা পরিপাক হয়ে থাকে, সেক্ষেত্রে খাবার পরিপাকের সাথে সাথে সেখানে পানি,
কার্বন ডাইঅক্সাইড এবং ইউরিয়া এই পদার্থগুলো তৈরি হয়ে থাকে, সেগুলো দেহে প্রস্তুত হয়। এগুলো নিয়মিত ত্যাগ না করলে কিন্তু স্বাস্থ্য হানি ঘটতে পারে, কারণ এক্ষেত্রে এগুলো শরীরের জন্য ভালো না, অপ্রয়োজনীয়। সেক্ষেত্রে আমাদের শরীর থেকে যদি এই পদার্থগুলো, যেমন কার্বন ডাইঅক্সাইডটা আমরা কিভাবে ত্যাগ করি দেখি, বলতে পারবে? আমাদের শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ কিভাবে হয়? হ্যাঁ সম্পূর্ণা, তুমি বলো। আমরা কিসের মাধ্যমে আমাদের শরীরে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হচ্ছে সেটা আমরা কিসের মাধ্যমে ত্যাগ করে থাকি? মূলত আমরা শ্বাস গ্রহণ করে, শ্বাসের মাধ্যমে কি গ্রহণ করি? অক্সিজেন গ্রহণ করি, এবং নিঃশ্বাসের মাধ্যমে, অর্থাৎ আমরা নাক দিয়ে যেমন অক্সিজেনটা গ্রহণ করি, আবার আমরা নাক দিয়ে কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করে থাকি। কারণ আমাদের শরীরে খাবারটা যাওয়ার পর সেখানে পরিপাক হয়ে থাকে, পরিপাকের পর সেখানে কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া, পানি এসব তৈরি হয়, যেগুলো কার্বন ডাইঅক্সাইডটা আমরা মূলত নাকের মাধ্যমেই ত্যাগ করে থাকি, নিঃশ্বাসের মাধ্যমে আমরা ফেলে থাকি সেটা, এবং ইউরিয়া, পানি সেগুলো আমরা মলমূত্রের মাধ্যমে এগুলো আমাদের শরীর থেকে নির্গত হয়। আর এগুলো যদি যথাযথ পরিমাণে নির্গত না হয় সেক্ষেত্রে স্বাস্থ্য হানি হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এই সকল দূষিত পদার্থ দেহের মধ্যে যদি জমা থেকে যায়, অর্থাৎ এই বজ্র পদার্থগুলো যদি দেখি যে আমাদের শরীর থেকে যথাযথ পরিমাণে যাচ্ছে না, এগুলো থেকে যায়, সেক্ষেত্রে স্বাস্থ্য হানি হওয়ার ঘটনা ঘটতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এক্ষেত্রে যদি কি হয়, দূষিত পদার্থগুলো আমাদের শরীর থেকে যথাযথভাবে নিয়মিত যদি এগুলো ত্যাগ না হয় সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্যহানি, এমনকি আমরা মৃত্যু মুখেও পতিত হতে পারি। তাহলে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে আমরা যে খাবারগুলো গ্রহণ করছি সেগুলো যথাযথ পরিপাক হচ্ছে কিনা, এবং যে বজ্র পদার্থগুলো তৈরি হচ্ছে সেগুলো যথাযথ পরিমাণে ত্যাগ হচ্ছে কিনা সেদিকে খুবই খেয়াল রাখতে হবে। তাহলে আমরা মূলত বজ্র পদার্থ কোনগুলোকে বলবো? যেগুলো আমাদের নিঃশ্বাসের সাথে ঘুম বা মূত্রের মাধ্যমে, মলমূত্রের মাধ্যমে যেগুলো আমাদের শরীর থেকে ত্যাগ হয় সেগুলোকে আমরা মূলত বলবো দূষিত পদার্থ বা রেচন পদার্থ। ঠিক আছে, এরপরে রেচন পদার্থের মধ্যে রেচন অঙ্গ রয়েছে। রেচন পদার্থের কয়টি অঙ্গ আছে? আমরা রেচন পদার্থের ক্ষেত্রে তিনটা অঙ্গ দেখতে পাবো, অর্থাৎ রেচন পদার্থ নিঃসরণের ক্ষেত্রে যে অঙ্গগুলো আমাদেরকে সহায়তা করে থাকবে সেই অঙ্গগুলো হলো মূলত কি কি দেখো, ত্বক বা চর্ম, বা আমাদের যে ঘামটা হয়, আমরা শরীরে যে বজ্র পদার্থের মধ্যে বলেছিলাম যে পানি, অর্থাৎ আমাদের খাবার পরিপাকের পর তিনটা জিনিস আমাদের শরীরে তৈরি হয়, সেটা হলো পানি, কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া। এখানের মধ্যে যে পানিটা রয়েছে, পানির পরিমাণটা অনেক সময় আমাদের ত্বকের মাধ্যমে, যে আমরা অতিরিক্ত গরম যখন বোধ করি তখন আমাদের ঘাম দেখা দেয়, তখন সেটা কিসের মাধ্যমে? সেটা আমাদের শরীরের যে অপ্রয়োজনীয় পানিগুলো সেগুলো আমরা ঘামের মাধ্যমে আমাদের শরীরের ত্বক থেকে সেটা বের হয়ে যায়। এবং আরেকটা যে বিষয় রয়েছে সেটা হলো ফুসফুস। আরেকটা কি? ফুসফুস। এবং এটা কি দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে? কি দেখা যাচ্ছে? এগুলো কিন্তু তিনটাই রেচন অঙ্গ। অর্থাৎ আমরা বলেছি আমাদের শরীরে যে অপ্রয়োজনীয় পদার্থগুলো রয়েছে দেহের জন্য ক্ষতিকর, সেগুলো শরীর থেকে বের হয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই যে বের হওয়ার ক্ষেত্রে কারা সহায়তা করে থাকবে? অর্থাৎ রেচন পদার্থ শরীর থেকে বের হয়ে যাওয়ার জন্য নিশ্চয়ই কোনো মাধ্যমে প্রয়োজন আছে। সেক্ষেত্রে যে অঙ্গগুলো রেচনের সহায়তা করবে সেগুলোই হলো রেচন অঙ্গ, যেমন ত্বক বা চর্ম। ফার্স্টে আমরা কি দেখতে পাচ্ছি রেচন অঙ্গের মধ্যে? রেচন অঙ্গের প্রথমে কি দেখা যাচ্ছে? প্রথমে দেখা যাচ্ছে ত্বক বা চর্ম। ত্বক বা চর্মের মাধ্যমে কি হয়ে থাকে? যে আমাদের ঘাম হয়ে থাকে, যে আমাদের খাবার পরিপাকের পর যে অতিরিক্ত বজ্র পদার্থ হিসেবে পানিটা থাকে সেটা অনেক সময় কিসের মাধ্যমে বের হয়ে যায়? ত্বক বা চর্মে। অর্থাৎ আমরা জানি ত্বকের মধ্যে অনেকগুলো লোমকূপ রয়েছে, এগুলোর মাধ্যমে কিন্তু ঘামটা শরীর থেকে, অতিরিক্ত পানি যেটা রয়েছে সেটা অনেক সময় অতিরিক্ত গরম যখন হয় এমনিতেও দেখা যায় কি ঘামের মাধ্যমে সেটা শরীর থেকে বের হয়ে যায়। এরপর আরেকটা যেটা রয়েছে ফুসফুস। ফুসফুসের মাধ্যমেও কিন্তু কি হয়ে যায়? ফুসফুসের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীরে, যে বলা হচ্ছে খাবার পরিপাকের পর কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হচ্ছে, তাহলে সেটা কিভাবে বের হচ্ছে আমাদের শরীর থেকে? ফুসফুসের মাধ্যমে। এবং লবণ জাতীয় যে ক্ষতিকর পদার্থ রয়েছে সেটা হলো চর্মের মাধ্যমে। অর্থাৎ ঘাম যেটা বের হয় সেটা হলো কি লবণাক্ত জাতীয় যে ক্ষতিকর পদার্থ আমাদের শরীরের পানির সাথে তৈরি হয় সেটা ত্বকের মাধ্যমে বের হয়ে যায়। আর কার্বন ডাইঅক্সাইডটা বের হয় কিসের মাধ্যমে?
ফুসফুসের মাধ্যমে। আর এখানে যে বৃক্ষটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, ওখানে যে বৃক্ষটা দেখা যাচ্ছে এটার মাধ্যমে নাইট্রোজেন যুক্ত যে তরল বা দূষিত পদার্থ, অন্যান্য যে নাইট্রোজেন যুক্ত তরল বা দূষিত পদার্থ থাকবে সেগুলো দেহ থেকে বের হয়ে যাবে। তাহলে আমাদের শরীরের যে রেচন পদার্থগুলো বের হবে সেক্ষেত্রে কোন কোন অঙ্গগুলো সহায়তা করে থাকে দেখি বলো। আমরা বুঝিনি আমি। আমাদের দেহের রেচন পদার্থগুলো বের হতে সাহায্য করে কোন কোন অঙ্গগুলো? ত্বক বা চর্ম, ফুসফুস, বৃক্ষ। অর্থাৎ আমাদের এই যে আমরা রেচন অঙ্গগুলো দেখতে পাচ্ছি, ত্বক বা চর্ম, ফুসফুস, বৃক্ষ, এদের মাধ্যমে কিন্তু আমাদের শরীরে যে বজ্র পদার্থ বা রেচন পদার্থগুলো রয়েছে সেগুলো বের হতে সহায়তা করে থাকে এই অঙ্গগুলো। ত্বকের মাধ্যমে শরীর থেকে কি বের হয় দেখি বলো। ত্বকের মাধ্যমে কি বের হয় আমাদের শরীর থেকে? মাধ্যমে, হ্যাঁ, ঘাম। ঘাম যেটা লবণ জাতীয় যে তরল পদার্থটা রয়েছে সেটা কিন্তু ঘাম যেটাকে বলি আমরা, সেটা বের হয় ত্বক বা চর্মের মাধ্যমে। এবং আমাদের শরীরে যে অক্সিজেন আমরা গ্রহণ করি এবং এগুলো খাবার পরিপাক এবং যে খাদ্যটা গ্রহণ করে এগুলো সবগুলো পরিপাক হওয়ার পরে কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীরের জন্য কি খুবই ক্ষতিকর। সেক্ষেত্রে যে জিনিসটা আমাদেরকে সহায়তা করে থাকবে সেটা হলো ফুসফুস। ফুসফুস কি করে, ওই যে কার্বন ডাইঅক্সাইডটা রয়েছে সেটা বের হতে সহায়তা করে। এবং বৃক্ষের কাজ হলো মূলত নাইট্রোজেন জাতীয় কিছু পদার্থ তৈরি হয়, অর্থাৎ খাবার পরিপাকের পর নাইট্রোজেন জাতীয় যে খাবার, তরল বা দূষিত পদার্থ, অন্যান্য যে পদার্থগুলো বের হয় সেগুলো বের করতে সহায়তা করে মূলত বৃক্ষ। আর যেটা নাইট্রোজেনটা বের হয়, নাইট্রোজেন জাতীয় যে পদার্থের কথা বলছি সেটা বেশিরভাগ বের হয় কিন্তু মূত্রের মাধ্যমে। ঠিক আছে, কিসের মাধ্যমে বের হয়? মূত্রের মাধ্যমে। মূত্রের মাধ্যমে। দেহের শতকরা 80% অর্থাৎ 100%-এর মধ্যে কিছু যদি বৃক্ষ সহায়তা করে থাকে সেক্ষেত্রে 80%, এটা তোমরা পার্সেন্টেজটা একটু নোট করে রাখো, যে মূত্রের মাধ্যমে দেহের শতকরা 80% নাইট্রোজেন ঘটিত যে বজ্র পদার্থ বা রেচন পদার্থ তৈরি হয় সেটা পরিত্যক্ত হয়। তাহলে আমরা বৃক্ষকে মূলত, এই যে বৃক্ষটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা প্রধান রেচন অঙ্গ হিসেবে কি করব, আখ্যায়িত করব। অর্থাৎ এই তিনটার মধ্যে, ত্বক, ফুসফুস, বৃক্ষ, এই তিনটার মধ্যে বৃক্ষই কিন্তু ম্যাক্সিমাম, অর্থাৎ যে দূষিত তরল পদার্থ আমাদের শরীরের তৈরি হয় বজ্র পদার্থ হিসেবে, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, অপ্রয়োজনীয়, সেটা বের হতে সহায়তা করে মূত্রের মাধ্যমে, সেটা হলো বৃক্ষ। সেটা কি? বৃক্ষ। বৃক্ষ। তাহলে যদি বলা হয় প্রধান রেচন অঙ্গ কোনটি, অর্থাৎ আমরা তো অনেকগুলো তিনটা রেচন অঙ্গ জেনেছি, সেটার মধ্যে প্রধান রেচন হচ্ছে বৃক্ষ। বৃক্ষ অর্থাৎ এটার মাধ্যমে, অর্থাৎ বৃক্ষের কাজটা হলো কি, মূত্রের মাধ্যমে সে দেহের মধ্যে 80% যে নাইট্রোজেন জাতীয় বজ্র পদার্থ তৈরি হবে সেটা পরিত্যক্ত করবে। আর এখানে যে প্রথমে তোমাদেরকে বলা হয়েছে রেচন তন্ত্র, আমরা আগে আলোচনা করেছি রেচন বা রেচন পদার্থ, এরপর রেচন অঙ্গগুলো। তাহলে রেচন তন্ত্র কাকে বলবো? অর্থাৎ যে তন্ত্র এই রেচন কার্যটা সম্পন্ন করবে, যে তন্ত্র রেচন কার্যে সহায়তা করবে, আমরা তাকে মূলত কি বলবো, রেচন তন্ত্র বলবো। তাহলে রেচন তন্ত্র কাকে বলতে পারবে? জি মিস। বলো। যে তন্ত্র রেচন কার্যে সাহায্য করে তাকে রেচন তন্ত্র বলে। রেচন তন্ত্র বলে, অর্থাৎ যে তন্ত্রের মাধ্যমে আমরা আমাদের রেচন কার্যগুলো সম্পন্ন হবে তাকে বলবো কি, রেচন তন্ত্র। ঠিক আছে, যেমন একটা টেস্ট টিউব দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি যে কিভাবে আমরা বলছি যে আমাদের এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। যেমন তোমরা যদি একটা টেস্ট টিউব একটা কাচের নলের মতো যে টেস্ট টিউবটা রয়েছে, সেখানে যদি আমরা কিছুটা স্বচ্ছ চুনের পানি নিই এবং টেস্ট টিউবের মধ্যে কাঁচ বা প্লাস্টিকের নল প্রবেশ করানো হয় এবং নলটা দিয়ে যদি আমরা ফু দিই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো পানিটা ঘোলা হয়েছে। কারণ কি? আমরা জানি চুনের পানির একটা বৈশিষ্ট্য হলো, সে যদি ওখানে কার্বন ডাইঅক্সাইড থাকে, ঠিক আছে, আমরা যদি নিঃশ্বাসের সাথে আমাদের কার্বন ডাইঅক্সাইড যে বের হচ্ছে, আমরা সেটা কিভাবে পরীক্ষা করব? যদি তোমরা একটা সরু কাচের নল বা টেস্ট টিউব নাও, সেক্ষেত্রে কি হবে, তোমরা যদি ওখানে কিছুটা স্বচ্ছ চুনের পানি নাও, নেওয়ার পর যদি একটা পাইপ দিয়ে তোমরা এখানে ফু দিয়ে দেখো, দেখবে কিছুক্ষণ পর স্বচ্ছ চুনের পানিটা কি হয়ে গেছে, ঘোলাটে হয়ে গেছে। সেটার কারণটা কি? আমরা আমাদের নিঃশ্বাসের সাথে কি ত্যাগ হয়েছে, এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ হয়েছে। কারণ কার্বন ডাইঅক্সাইড গ্যাসের একটা বৈশিষ্ট্য হলো সে স্বচ্ছ চুনের পানিকে কি করে, ঘোলাটে করে। তাহলে আমরা এটা প্রমাণ করতে পারছি যে আমাদের নিঃশ্বাসের সাথে কি ত্যাগ হচ্ছে, আমরা আমাদের নিঃশ্বাসের সাথে কি ত্যাগ করছি, অক্সিজেন নাকি কার্বন ডাইঅক্সাইড?
কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড, গুড। অর্থাৎ আমরা আমাদের নিঃশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড যে ত্যাগ করছি সেটা আমরা খুব সহজ একটা পরীক্ষার মাধ্যমে করতে পারি। আমরা কিছু স্বচ্ছ চুনের পানি নিয়ে যদি রাখি এবং তার মধ্যে কোনো পাইপের মাধ্যমে সেখানে নিঃশ্বাসটা ফেলা হয়, দেখা যাবে কি কিছুক্ষণ পরে চুনের পানিটা ঘোলাটে হয়ে গেছে, অর্থাৎ সেখানে আমাদের নিঃশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড আছে, সেটা আমরা পরীক্ষা করে দেখতে পারবো। সেখানে যদি অল্প পরিমাণে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা যদি অল্প থাকে সেক্ষেত্রে তেমন কোনো ক্ষতি নেই, কিন্তু যদি বেশি হয়ে যায়, অর্থাৎ যে কোনো জিনিস যদি একটা পরিমাণ তার লিমিটের চেয়ে যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে এটা ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই রকম কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি, অর্থাৎ আমরা যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করছি তার চেয়ে যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এটা কি হবে, আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করবে। তাহলে সেটা আমাদেরকে অবশ্যই শ্বসন ক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ আমাদের শ্বাস নিঃশ্বাসের যে প্রক্রিয়াটা, শ্বসন ক্রিয়ার মাধ্যমে কিন্তু যে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডটা আমাদের শরীরে তৈরি হবে সেটা কি করতে হবে, বের করে দিতে হবে। কারণ কোষ থেকে এই কার্বন ডাই অক্সাইডটা কোথায় যায়, মূলত কোষ থেকে রক্ত কার্বন ডাই অক্সাইডটা বহন করে কিন্তু ফুসফুসে নিয়ে যায়। এটা খেয়াল রাখবে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হচ্ছে সেটা কিভাবে পরিবহন করছে বা কে মূলত ফুসফুসে এনে দিচ্ছে, এবং ফুসফুস থেকে সেটা আমরা নিঃশ্বাসের মাধ্যমে সেটা বাইরে ত্যাগ করছি। তাহলে কোষের মধ্যে, কোষ থেকে রক্তে কার্বন ডাই অক্সাইডটা কোথেকে কোথায় আসবে, কোষ থেকে রক্ত কার্বন ডাই অক্সাইড বহন করে মূলত কোথায় নিয়ে আসবে, ফুসফুসে নিয়ে আসবে। এবং যে আমরা নিঃশ্বাস বায়ুটা ত্যাগ করব সেখানে কত ভাগ থাকবে, 4 ভাগ কার্বন ডাই অক্সাইড থাকতে দেখা যাবে। তাহলে তোমরা এটা একটু নোট করে রাখো যে নিঃশ্বাসের বায়ুতে শতকরা কত ভাগ কার্বন ডাই অক্সাইড থাকে, 4 ভাগ। 4 ভাগ। অর্থাৎ আমরা কার্বন ডাই অক্সাইড, আমরা যে নিঃশ্বাসটা ত্যাগ করছি সেখানে যদি একটা পার্সেন্টেজ করা হয় সেক্ষেত্রে 4 ভাগ কার্বন ডাই অক্সাইড আমরা পাবো। অর্থাৎ আবার এখানে নিঃশ্বাসের সাথে কিন্তু কার্বন ডাই অক্সাইডের সাথে আরেকটা যে জিনিস রয়েছে সেটা হলো জলীয় বাষ্প। সেটা কি, জলীয় বাষ্প। আমরা যে কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করছি সেটা কিন্তু আমরা একটা পরীক্ষার মাধ্যমে দেখতে পাবো, সেটা তোমাদেরকে কিছুক্ষণ আগে বলা হয়েছে। এবং এই কার্বন ডাই অক্সাইডের সাথে কিন্তু আবার কি থাকতে পারে, জলীয় বাষ্প থাকতে পারে। তাহলে এই যে জলীয় বাষ্প আছে সেটার প্রমাণটাও কিন্তু আমরা কি করতে পারবো, চাইলে প্রমাণ করতে পারবো। সেটা যেমন আমরা দেখি কি আমাদের যখন সকালবেলা, শীতের সকালে কি খেয়াল করেছো কখনো, কাজ বা আয়নার সামনে যখন যাও নাক দিয়ে তখন নিঃশ্বাস ছাড়ো, সেখানে কি দেখা যায়, কিছু দেখতে পেয়েছো কখনো? আমরা যখন শীতে সকালে বলো এমনিতে কখনো দেখবে তোমরা যদি তোমাদের নাকটাকে যদি একটা আয়নার সামনে যে কিছুক্ষণ নিঃশ্বাস ফেলতে থাকো, দেখবে ওই জায়গাটা একটু ঘোলাটে হয়ে গেছে, ঠিক আছে? এবং ওখানে দেখা যাবে কি এগুলো জলীয় বাষ্পের মতো, তুমি হাত দিয়ে আবার এগুলোকে মুছে দিতে পারবে। হ্যাঁ, খেয়াল করেছো এটা? এটা কি কারণে হয়েছে, তোমার যে নিঃশ্বাসকৃত যে তুমি যে নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করেছো সেখানে কি রয়েছে, জলীয় বাষ্প ছিল বলে। সেক্ষেত্রে তুমি যখন অনেক সময় মিস, হ্যাঁ বলো, মোবাইল, মানুষের মোবাইল মুছে না এরকম করে। হ্যাঁ হ্যাঁ, মোবাইল মুছে, অনেকে আয়নাও মুছে। সেক্ষেত্রে কিসের মাধ্যমে, আমাদের এই কার্বন ডাই অক্সাইডের সাথে কিছুটা জলীয় বাষ্প আছে বলে সেটা সম্ভব হচ্ছে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড বা জলীয় বাষ্প বের হয়। তাহলে এই পরীক্ষাটা আমরা সহজে যে কোনো জায়গায় দাঁড়িয়ে দেখবো, কিছুটা ঘোলাটা অস্বচ্ছ দেখায়, কিছুক্ষণ পর সেটার কণা উঠে যাবে, দেখবো কিছুটা ঘোলাটে এবং অস্বচ্ছ হয়ে গেছে, তখন আমরা হাত বা কোনো কিছু দিয়ে মুছবো, দেখবো সুন্দর করে একটা ক্লিন হয়ে গেছে জিনিসটা, ঠিক আছে? এই কারণে বলা যাবে, বলতে পারবো যে আমাদের নিঃশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইডের সাথে কি থাকবে, জলীয় বাষ্পের উপস্থিতি আমরা সেখানে দেখতে পাবো, ঠিক আছে? এরপরে আমরা যে বিষয়গুলো এখানে আলোচনা করছিলাম একটু দেখো, রেচন তন্ত্র। এটা কি, কিসের চিত্র? রেচন তন্ত্র। খুব সুন্দর করে একটা চিত্র দেওয়া হয়েছে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এটা হলো রেচন তন্ত্র, অর্থাৎ এটা এখানে এটা ফুসফুস, ফুসফুসের মাধ্যমে খুব সুন্দর করে আমাদের যে বজ্র পদার্থগুলো রয়েছে, মূলত যেটা বেশি ক্ষতিকর আমাদের জন্য কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডটা শরীর থেকে বের হয়ে যাওয়া খুবই প্রয়োজন, যেটার কাজটা করে থাকে কে, ফুসফুস। এখানে আমরা কিছু চিত্র দেখতে পাচ্ছি, যেমন এটা হলো বৃক্ষীয় শিরা। তোমরা একটু খেয়াল করো, এখানে কালার আছে, তাহলে তোমাদের জিনিসটা মনে রাখতে তোমাদের সুবিধা হবে। বৃক্ষীয় শিরা, এখানে নীল রঙের যে আমরা নলের মতো যে অংশটা দেখতে পাচ্ছি এটা হলো কি, বৃক্ষীয় শিরা। এরপরে দেখো এটা কি, কিডনি। আমরা দুই পাশে দুইটা যে বেলুনের মতো অর্ধ পাঁচের মতো দেখতে পাচ্ছি সেটা হলো কি, কিডনি। এরপরে এখানে একটা নালী রয়েছে যেটা হলো ধমনী, মহাধমনী। ধমনী শিরা নিয়ে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন যে ধমনী শিরা নিয়ে গঠিত, সেক্ষেত্রে পৃষ্ঠীয় মহাধমনী বলা হবে। এই রেড কালারের যে নলটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হবে পৃষ্ঠীয় মহাধমনী। এবং আরেকটা যে কিডনিটা যার সাথে যুক্ত থাকছে সেটাকে বলা হয় ইউরেটার। সেটাকে বলা হয় কি, মূত্রথলির সাথে
কিডনিকে যে সংযোগ করেছে সেখানে যে নলটা কাজ করছে সেটা হলো ইউরেটার। কি বললাম? ইউরেটার। ইউরেটার। তাহলে আমরা একটা এরপরে মূত্রথলি, এখানে একটা দেখতে পাচ্ছ বাল্বে বেলুনের মতো যে অংশটা সেটা হলো মূত্রথলি, এবং ওখান থেকে মূত্রথলি থেকে নিচে একটা অংশ বের হয়েছে সেটা হলো মূত্রনালী। অর্থাৎ মূলত এই অংশটা দিয়ে আমরা আমাদের শরীরে যে ইউরিয়া পদার্থ নামক যে রেচন পদার্থটা তৈরি হয় সেটা মূত্রের মাধ্যমে, এই নলের মাধ্যমে দেহের বাইরে কি হয়, নিঃসৃত হয়ে থাকে। তাহলে দেখো এখানে কিডনি থেকে শুরু করে অর্থাৎ আমাদের যে পদার্থগুলো রয়েছে, আমরা খাবার গ্রহণের পর যে পরিপাকের বিষয়টা রয়েছে সেখানে বিভিন্ন ধরনের কি তৈরি হয়ে থাকে, রেচন পদার্থ তৈরি হয়ে থাকে। কার্বন ডাইঅক্সাইড, পানি, ইউরিয়ার মতো যে রেচন পদার্থগুলো তৈরি হয় সেগুলো বিভিন্নভাবে, অর্থাৎ কিছু শরীর থেকে ত্যাগ হয় ঘামের মাধ্যমে, আবার কিছু বৃক্ষের মাধ্যমে, কিছু বের হয় কিসের মাধ্যমে, ফুসফুসের মাধ্যমে। এখানে কিডনির কাজটা মূলত যেটা রেচন তন্ত্রের যেটাকে বলা হচ্ছে বৃক্ষই হলো কি, বৃক্ষই হলো মূল রেচন অঙ্গ। এখানে কিডনি থাকবে, কিডনিটা এখানে ডায়ালাইসিস করা হয়, অর্থাৎ ছাঁকনের যে কাজটা কে করে থাকে, আমাদের শরীরে রেচন পদার্থগুলো ছাঁকনের যে কাজ, অর্থাৎ যতগুলো ছাঁকনের কাজ হয়ে থাকে সেটা কে করে থাকে, কিডনি। অর্থাৎ আমাদের শরীরে যে খাবারগুলো গ্রহণ করার পর পরিপাক হচ্ছে, এবং প্রত্যেকটা জিনিস, এখানে আমরা অনেক ধরনের খাবার গ্রহণ করছি, যেহেতু যদি সর্বভোগ অর্থাৎ সকল ধরনের খাবার, হ্যাঁ বলো, সকল ধরনের খাবার কিন্তু আমরা গ্রহণ করে থাকি, সেক্ষেত্রে এগুলো হজমের পর এগুলো ছাঁকনের যে কাজটা করে থাকে সেটা হলো কিডনি। এই যে কিডনি সেটাগুলো ছাকার পর সেগুলো বিভিন্ন ধমনী বা ইউরেটারের মাধ্যমে সেটা মূত্রথলিতে পাঠায়। বিশেষ করে ইউরিয়া নামক যে রেচন পদার্থগুলো রয়েছে সে কিডনির মাধ্যমে সে ছাকার পর সে থলিতে এসে সেগুলো জমা হয়, এবং মূত্রথলি থেকে মূত্রনালীর মাধ্যমে মল মূত্র সবকিছুই কি হয়, ত্যাগ হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এটাই মূলত রেচন তন্ত্রের আমরা যে চিত্রটা দেখেছিলাম ওইটার বর্ণনা। তাহলে এখানে কি কাজগুলো হয়ে থাকে দেখো, এটা কি দেখতে পাচ্ছ স্ক্রিনে, বেছন অঙ্গসমূহের কাজ। রেচন অঙ্গসমূহের কাজ। আমরা যে রেচন পদার্থগুলো বের হবে সেগুলোর বিভিন্ন অঙ্গ, 3টা অঙ্গ দেখেছিলাম, 3টা অঙ্গের মাধ্যমে কিন্তু রেচন পদার্থগুলো বের হয়। একটা বলেছিলাম ত্বক বা চর্ম। তাহলে ত্বক বা চর্মের মাধ্যমে কি বের হবে শরীর থেকে, হ্যাঁ এটা তো খুবই সহজ একটা প্রশ্ন, দেখি বলো কে বলতে পারবে। জিমিস, ত্বকের মাধ্যমে শরীর থেকে কি বের হবে, ঘাম বের হবে। ঘাম বের হবে। অর্থাৎ রেচন পদার্থের একটা রেচন অঙ্গের মাধ্যমে, যেটা ত্বক হলো রেচন অঙ্গ, আর ঘামটা হলো এখানে রেচন পদার্থ, অর্থাৎ ত্বকের মাধ্যমে শরীর থেকে ঘাম বের হয়ে আসবে। এর পরবর্তীতে দেখো এটা কি, এটার মাধ্যমে কি হয়, রেচন অঙ্গের প্রধান যে অঙ্গটা সেটা হলো কি, রেচন অঙ্গের প্রধান যে অঙ্গটা সেটার নাম কি, হ্যাঁ দেখি কে বলতে পারবে। রেচন অঙ্গের প্রধান অঙ্গ কোনটি, আমরা 3টা অঙ্গের কথা জেনেছিলাম। মিস বৃক্ক, বৃক্ক। বৃক্ষ করার জন্য যে বৃক্ষের মাধ্যমে কিন্তু আমাদের যে রেচন পদার্থগুলো রয়েছে, বিশেষ করে ইউরিয়া নামক যে রেচন পদার্থ রয়েছে সেটা বের করতে, নাইট্রোজেন জাতীয় বা যে রেচন পদার্থ রয়েছে সেটা 80% বের হয় কিসের মাধ্যমে, মূত্রের মাধ্যমে। অর্থাৎ বৃক্ষ এক্ষেত্রে সাহায্য করে। যে কিডনি, আমরা একটু আগে চিত্রটা দেখেছিলাম, কিডনির সাথে ইউরেটার একটা নালী ছিল, সেই নালীর মাধ্যমে মূত্রথলিতে এসে রেচন পদার্থগুলো জমা হয়, এবং সেগুলো শরীর থেকে নিঃসরণ হয় মূত্র নালীর মাধ্যমে। ঠিক আছে, তাহলে মূলত বৃক্ষের মাধ্যমে মূত্র নিঃসরণ হয়ে থাকে। এর পরবর্তীতে দেখো এটা কি, কিসের মাধ্যমে আমাদের শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড নামক ক্ষতিকর পদার্থটা বের হবে, কিসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড নামক ক্ষতিকর পদার্থ আমাদের শরীর থেকে বের হবে, দেখি বলো। এখানে কি দেখতে পাচ্ছ, নিঃশ্বাসের মাধ্যমে। নিঃশ্বাসের মাধ্যমে, অর্থাৎ ফুসফুস। এক্ষেত্রে নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবো, ঠিক আছে, তবে যে অঙ্গটা সাহায্য করবে, অর্থাৎ রেচন অঙ্গের মধ্যে যে অঙ্গটা আমাদের কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতে সাহায্য করবে সেটা হলো ফুসফুস। অর্থাৎ ফুসফুসের মাধ্যমে আমরা আমাদের শরীরে যে কার্বন ডাইঅক্সাইড, অপ্রয়োজনীয় অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে সেটা ফুসফুসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা নির্গত হবে, এবং সেটা কোষ থেকে রক্তে কার্বন ডাইঅক্সাইডটা পরিবহন করে নিয়ে আসবে মূলত কে, ফুসফুস। ফুসফুসে নিয়ে আসবে, কোষ থেকে রক্ত কার্বন ডাইঅক্সাইড বহন করে কিসে নিয়ে আসবে, ফুসফুস, এবং ফুসফুসের মাধ্যমে আমরা নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা শরীর থেকে কি করব, নির্গত করব।
তাহলে এক্ষেত্রে যে বলছো তোমরা ত্বকের মাধ্যমে ঘাম বের হবে, সেটা কিভাবে হয়, কেন এই হয়ে থাকে? আমরা দেখেছি, তোমরা একটু খেয়াল করো, তোমাদের স্ক্রিনের দিকে তোমরা একটু খেয়াল করো, এখানে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দেখতে পারো। তোমরা তোমাদের ত্বকের দিকে একটু খেয়াল করো, একটু ছিদ্র ছিদ্র কিছু দেখতে পাচ্ছ তোমরা? ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র কি দেখা যাচ্ছে ত্বকের উপরে? Yes, miss. হ্যাঁ, এখানে আমরা দেখতে পাবো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দেখা যাচ্ছে, এগুলো মূলত লোমকূপ। এগুলোকে বলা হয় কি, আমাদের ত্বকের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রগুলো রয়েছে এগুলোকে বলা হয় লোমকূপ। মূলত এই যে লোমকূপগুলো রয়েছে, ছিদ্রের মতো লোমকূপের মাধ্যমে কিন্তু আমাদের শরীর থেকে কি বের হয়? ঘাম বের হয়। আমাদের এই যে লোমকূপগুলো আমরা আমাদের ত্বকের উপর ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় লোমকূপ। লোমকূপের মাধ্যমে ঘাম শরীর থেকে বের হয়, এবং এই ঘামের মধ্যে কি কি থাকে? ঘামের মধ্যে যে বিষয়টা থাকে, যেমন লবণ জাতীয়, বিশেষ করে আমাদের শরীরে যে লবণ জাতীয় যে পদার্থগুলো তৈরি হয়, সেগুলো সবগুলো কিসের মাধ্যমে বের হয়? ঘামের মাধ্যমে শরীর থেকে বের হয়। আবার কিছুটা কার্বন ডাই অক্সাইডও, হ্যাঁ বলো, কিছু কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য যে ক্ষতিকর অপ্রয়োজনীয় পদার্থগুলো রয়েছে সেগুলো কিন্তু ঘামের মাধ্যমে, বা এই যে লোমকূপ বলছি আমরা, লোমকূপের মাধ্যমে শরীরের বাইরে নির্গত হয়। তাহলে তোমাদের মনে থাকবে কি ঘামের মাধ্যমে কিভাবে আমাদের শরীর থেকে রেচন পদার্থ বের হয়? হ্যাঁ বলো, আমরা ঘাম গ্রন্থি বা ঘর্ম গ্রন্থির মাধ্যমে কিভাবে শরীর থেকে ঘাম বের হয়? আমাদের শরীর থেকে রেচন পদার্থ যেটা বলেছিলাম আমরা ঘাম, সেটা কিভাবে বের হয়? কিসের মাধ্যমে? লোমকূপের মাধ্যমে। হ্যাঁ, ত্বকের মাধ্যমে। ত্বকের মধ্যে অসংখ্য কি রয়েছে? ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আমরা ত্বকের মধ্যে দেখতে পাই, সেগুলোই হলো মূলত লোমকূপ। এই লোমকূপ দিয়ে ঘামগুলো শরীর থেকে বের হয়। আর ঘামের মধ্যে যে বিষয়টা থাকে সেটা হলো পানির মতো লবণ জাতীয় যে পানিগুলো রয়েছে, বা সামান্য কার্বন ডাই অক্সাইড বা অন্যান্য যে ক্ষতিকর পদার্থগুলো মাঝে মাঝে বের হতে আমরা দেখি এই ঘাম বা গর্মগ্রন্থির মাধ্যমে। এরপরে আরেকটা যে বিষয় রয়েছে সেটা হলো মূত্র। মূত্র কিভাবে নিঃসৃত হয়? বৃক্ষ, আমরা যেটা বলেছি যে নাইট্রোজেন জাতীয় যে পদার্থগুলো রয়েছে সেটা বৃক্ষের মাধ্যমে 80%, অর্থাৎ 80% বৃক্ষের মাধ্যমে। একটু ওয়েট করুন না। হ্যাঁ বলো, কি বলো, কিছু বলছো কি? ওকে, ওখান থেকে সাউন্ড আসছে। হ্যাঁ, তাহলে মূত্র, আমরা বৃক্ষকে কি বলবো? মূত্র তৈরি কারখানা হিসেবে যেটাকে অভিহিত করা হয়। অর্থাৎ আমাদের শরীরের মেরুদণ্ড দেখছো, আমরা আমাদের জানি হাত যদি আমরা পিঠের দিকে দিই, আমরা মাঝখান বরাবর একটা কি অনুভব করব? দণ্ড অনুভব করব, যেটাকে বলা হয় মেরুদণ্ডী। আমাদের মেরুদণ্ড আছে বলে আমাদের কি বলা হয়? মেরুদণ্ডী প্রাণী। তাহলে পেছনের দিকে যদি আমরা খেয়াল করি, সেখানে মেরুদণ্ডের দুই পাশে দুইটা কি থাকবে? বৃক্ষ থাকবে। তাহলে আমাদের শরীরের বৃক্ষের অবস্থান কোথায়? আমাদের শরীরে বৃক্ষের অবস্থান হলো মেরুদণ্ডের দুই পাশে দুইটা কি থাকবে? তোমরা চিত্রের মধ্যেও খেয়াল করতে পারো। ধরো এখানে মাঝখানে যদি একটা পিছনের দিকে, দেহের পেছনের দিকে যদি একটা মেরুদণ্ড থাকে, সেক্ষেত্রে দুই পাশে দুইটা কি থাকবে? বৃক্ষ থাকবে। বৃক্ষ মূলত কিসের কাজ করে? ছাঁকনির কাজটা বৃক্ষই করে থাকে। অর্থাৎ কোনো পদার্থ যদি ছাঁকার যে ব্যাপারটা থাকে, সেগুলো সবগুলো করে থাকে এই বৃক্ষের মাধ্যমে ছাঁকনির কাজগুলো তৈরি হয়। এখানে যে যকৃৎ আমাদের দেহের যে অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে, যেমন আমাদের শরীরে যেমন আমরা কিছু খাবার গ্রহণ করি যেখান থেকে আমরা অ্যামাইনো অ্যাসিড নামে একটা অ্যাসিড পেয়ে থাকি, সেখানে অ্যামাইনো অ্যাসিডটা ভেঙে বিভিন্ন ধরনের পদার্থ, অর্থাৎ নাইট্রোজেন জাতীয় কিছু পদার্থ তৈরি হয়। যেমন নাইট্রোজেন জাতীয় পদার্থ বলতে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, অর্থাৎ এগুলো সবগুলো কিন্তু নাইট্রোজেন দ্বারা গঠিত যৌগ। যখন যকৃৎ, আমাদের দেহের যে অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড, কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আছে আমাদের জন্য প্রয়োজনীয়, আবার কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড নিজে নিজেও শরীরের মধ্যে তৈরি হয়, আবার কিছু আমরা খাদ্য গ্রহণের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড পেয়ে থাকি। তবে গ্রহণের পরে যদি কিছু অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে থেকে যায়, সেক্ষেত্রে ওই অ্যামাইনো অ্যাসিডগুলো ভেঙে যায়। ভেঙে কি কি তৈরি হয়? তাহলে তোমাদের মনে একটা প্রশ্ন, যে ইউরিয়াটা আমরা কিভাবে পাচ্ছি? কার্বন ডাই অক্সাইড, মানে কার্বন ডাই অক্সাইড তৈরি হলো বললাম, এরপর ইউরিয়াটা আসছে মূলত আমাদের খাদ্যে, যদি কোনো খাদ্যের মাধ্যমে গ্রহণ করা কোনো অ্যামাইনো অ্যাসিড থেকে থাকে, সেক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিডটাকে ভেঙে সেক্ষেত্রে ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং অ্যামোনিয়ার মতো কিছু নাইট্রোজেন জাতীয় পদার্থ তৈরি হবে। এগুলো কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর। অর্থাৎ যেহেতু নাইট্রোজেন জাতীয় পদার্থ, সেগুলো শরীরের জন্য, কারণ এগুলো অ্যাসিড ভেঙে তৈরি হয়েছে এগুলো, তাহলে অবশ্যই এগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই
সেই কারণে এগুলো শরীর থেকে বের হয়ে যাওয়া খুবই প্রয়োজন, এবং এগুলো বের হওয়ার ক্ষেত্রে যে অঙ্গটা, যে রেচন অঙ্গটা সহায়তা করে থাকে সেটা হলো বৃক্ষ। বৃক্ষ কি করে থাকে? রক্ত থেকে ক্ষতিকর পদার্থগুলো ছেঁকে দেয়। বৃক্ষের কাজটা কি? আমাদের রক্তে যদি কোনো ক্ষতিকর পদার্থ থেকে থাকে সেক্ষেত্রে বৃক্ষ এগুলোকে কি করে দিবে? আমাদের শরীরে যদি কোনো ক্ষতিকর পদার্থ থাকে সেক্ষেত্রে ছাঁকনির যে কাজটা করে থাকে সেটা কোন অঙ্গ, কোন রেচন অঙ্গ? কোন রেচন অঙ্গ ছাঁকনির কাজটা করে থাকে আমাদের শরীরে? হ্যাঁ রায়হান, তুমি বলো দেখি। রায়হান উদ্দিন, আমাকে শুনতে পাচ্ছ? নাইমুল, হ্যাঁ দেখি বলো, কিসের মাধ্যমে আমাদের শরীর থেকে ক্ষতিকর পদার্থগুলো বের হবে? অর্থাৎ যে ছাঁকনির কাজটা করে থাকে আমাদের শরীরের যে রেচন অঙ্গটা সেটা কোনটি? বুঝি নাই। কোন অঙ্গের মাধ্যমে আমাদের শরীর, মানে আমাদের শরীরে যে বিভিন্ন ছাঁকনির কাজটা করে, অর্থাৎ রক্তের মধ্যে কিছুটা দূষিত পদার্থ তৈরি হয়, ঠিক আছে, এই দূষিত পদার্থটা ছাঁকনির কাজটা কে করে থাকে? বৃক্ষ। বৃক্ষ। তোমাদের এই কোয়েশ্চেনটাই আমি করেছি যে কিসের মাধ্যমে আমাদের শরীরের যে ক্ষতিকর পদার্থগুলো রয়েছে সেগুলো ছাঁকা হয়, সেগুলো বৃক্ষই কিন্তু রক্তে কোনো ক্ষতিকর পদার্থ থাকলে সেগুলোকে কি করে ছাঁকবে। প্রথমে প্রশ্নটা বুঝতে পারিনি যে জন্য। ওকে, এরপর একটু মনোযোগ সহকারে শুনবে প্রশ্নগুলো। এরপর যে ক্ষতিকর পদার্থগুলো রয়েছে পানির সাথে মিশে হালকা হলুদ বর্ণ তৈরি করে। কিছু তো বললাম, রক্ত থেকে যে কি ক্ষতিকর পদার্থগুলো রয়েছে সেগুলো ছাকার কাজটা করে বৃক্ষ। এরপরে ক্ষতিকর পদার্থগুলো কোথায় যায়? এরপরে যে ক্ষতিকর পদার্থগুলো থাকে সেটা মিশ্রিত হয় পানির সাথে। ক্ষতিকর পদার্থগুলো, রেচন পদার্থগুলো কিসের সাথে মিশ্রিত হয়? পানির সাথে, এবং হলুদ বর্ণের একটা মূত্র তৈরি করে। যেহেতু আমাদের মূত্রের অনেকটা কিসের মতো? হলুদ বর্ণের। অর্থাৎ হলুদ বর্ণের যে মূত্রটা তৈরি হয় সেটা কিসের মাধ্যমে? আমাদের শরীরে যে রেচন অঙ্গ পদার্থগুলো রয়েছে সেগুলো ছাঁকার পর যে অংশটা থাকে সেটা পানির সাথে মিক্স হয়, পানির সাথে মিক্স হয়ে কিন্তু মূত্র তৈরি করে, এবং সেটা কোথায় এসে জমা হয়? মূত্রথলিতে। মূত্র তৈরি হয়ে সেটা ইউরেটারের মাধ্যমে, অর্থাৎ বৃক্ষ হয়ে ইউরেটারের মাধ্যমে সেটা এসে জমা হয় মূত্রথলিতে, এবং নির্দিষ্ট সময় পর পর একটা যখন বেগ তৈরি হয় সেই মূত্রের থলিতে জমা হওয়ার পর এক ধরনের বেগের সৃষ্টি হয়। এরপর এর মাধ্যমে কিন্তু আমাদের মূত্র নিঃসরণ করে ফেলতে হয়। যদি এটা জমিয়ে রাখা হয় অনেক সময় মূত্র, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে মূত্রটা যেহেতু আমাদের শরীরের জন্য ক্ষতিকর, সেটা আমাদের নির্দিষ্ট সময় পর পরই সেটা কি করতে হবে? ত্যাগ করে ফেলতে হবে। এখানে মলদ্বারের মধ্যে কিন্তু মূত্রথলির দ্বারা সংকোচন এবং প্রসারণ হয়। এক্ষেত্রে যে এসে জমা হচ্ছে এবং সেটা নিঃসরণ হচ্ছে, সেটা অবশ্যই মূত্রথলিতে কি হচ্ছে? সংকোচন এবং প্রসারণ তৈরি হয়। এবং এখানে যে পথটা আমরা দেখতে পাচ্ছি যে সেটাকে বলা হবে মূত্র পথ। অর্থাৎ প্রয়োজনের বেশি সংকোচন প্রসারণের ফলেই কিন্তু দেহ থেকে কি বের হয়? মূত্র বের হয়। তাহলে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, হয়তো একটু লাগতে পারে বিষয়গুলো, কিন্তু আমাদের জানাটা খুবই প্রয়োজনীয়। ঠিক আছে, কিসের মাধ্যমে আমাদের শরীরে যে অতিরিক্ত জিনিসগুলো তৈরি হচ্ছে যেগুলো আমাদের জন্য ভালো না, সেগুলো অবশ্যই বের করে দেওয়া শরীর থেকে খুবই প্রয়োজন। যে রেচন পদার্থগুলো, যেমন আমাদের শরীরে কার্বন ডাই অক্সাইড আমরা ফুসফুসের মাধ্যমে ত্যাগ করছি, বা মূত্রটা তৈরি হচ্ছে বিভিন্ন দূষিত পদার্থগুলো আমরা মূত্রের মাধ্যমে নিঃসরণ করছি, বা যে লবণ জাতীয় যে তরল পদার্থগুলো রয়েছে সেগুলো ঘাম গ্রন্থির মাধ্যমে বা ঘামের মাধ্যমে ত্বকের সাহায্যে সেটা শরীর থেকে বের হয়ে আসছে। তাহলে এভাবে যে অতিরিক্ত অপ্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেগুলো শরীর থেকে বের করে দেওয়া খুবই কি প্রয়োজনীয়। ঠিক আছে, তাহলে তোমাদের কি রেচন অঙ্গ সম্পর্কে আর কোনো কোয়েশ্চেন আছে? নো মিস। সকলে আমি প্রশ্ন জিজ্ঞেস করলে পারবে তাহলে আশা করি? ইনশাআল্লাহ মিস। এরপরে আমি কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করব, তোমরা মনোযোগ সহকারে প্রশ্নগুলো শোনো এবং আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, তোমাদের আরেকটা যে বিষয় হয়তো স্কিপ হয়ে গেছে সেটা হলো প্রতিবর্তক্রিয়া। এটা প্রতিবর্তক্রিয়াটা কি মূলত? যেমন আমাদেরকে যদি একটা মশা কামড়ায় আমরা কি করি? সেটা মশাটাকে দেখে থাকি নাকি মারার চেষ্টা করি?
মশাটাকে মারার চেষ্টা মারার করি। চেষ্টা করি। এই যে একটা প্রক্রিয়া, আমাদের যে প্রক্রিয়াটা সেটা হলো প্রতিবদ্ধ ক্রিয়া। অর্থাৎ কিছু, যেমন আমরা মশাকে তাড়িয়ে দিই, হয়তোবা আমাদের ইচ্ছে হলো সেটা মশাটাকে মারলাম অথবা তাড়িয়ে দিলাম যদি আমাদের মশা কামড়াতে আসে, সেক্ষেত্রে যে ক্রিয়াটা হয়ে থাকে এটা অজ্ঞাতসারে আপনা আপনি হয়ে থাকে। এই যে ক্রিয়াটা অনুভূতি, আমাদের শরীরে অনুভূতি সৃষ্টি হওয়ার পরে কিন্তু আমরা তাড়নার যে কাজটা, অর্থাৎ সেটা সরিয়ে দেওয়ার যে কাজটা করে থাকি, এই কাজটাকে মূলত বলা হয় প্রতিবর্ত ক্রিয়া। অর্থাৎ এটা অনুভূতির উত্তেজনা দ্বারা সম্পন্ন হয়। এক্ষেত্রে ব্রেনের কোনো ব্রেন দ্বারা সেটা পরিচালিত হয় না, শুধুমাত্র আমরা সেটা অনুভব করতে পারি বলে আমাদের অনুভূতি উত্তেজনার কারণে এই কাজটা সম্পন্ন করে থাকি। এই কাজটাকে বলা হয় প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে? প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে কিন্তু কিছু কয়েকটা অংশ রয়েছে, আমি তোমাদেরকে অংশগুলোর নাম বলছি। যে গ্রাহক অঙ্গ, অর্থাৎ গ্রহণ করবে এমন একটা অঙ্গ থাকতে হবে প্রতিবর্ত চক্রের মধ্যে, এবং অনুভূতি বাহী স্নায়ু, অর্থাৎ যে গ্রাহকটা সেটা গ্রহণ করবে সেখানে অবশ্যই বহন করার জন্য একটা কি দরকার, স্নায়ু দরকার, যেটাকে বলা হয় অনুভূতি বাহী স্নায়ু। এরপর এটাকে কেন্দ্রে যেমন যে কোনো জিনিস, যেমন আমরা একটু আগে পড়েছি মূত্রের জন্য মূত্রথলি জমা হয়, সেরকম গ্রাহক অঙ্গের মাধ্যমে যখন কমান্ডটা আসবে সেটা অনুভূতিবাহী স্নায়ু সেটা পরিবহন করবে এবং সেটা একটা কেন্দ্রে এনে সেটাকে রাখবে, সেটা হলো প্রতিবর্ত কেন্দ্র। এবং ওখান থেকে সেটা কোথায় যাবে, আজ্ঞাবাহী, অর্থাৎ যখন আমরা একটা, যেমন কম্পিউটারের ক্ষেত্রে যখন ইনপুট দেওয়া হয় সেখান থেকে আমরা আউটপুট পাই, সেক্ষেত্রে গ্রাহক যন্ত্র যখন অনুভূতি স্নায়ুটার মাধ্যমে প্রতিবর্ত কেন্দ্রে এসে সেটা জমা করবে, ওখান থেকে আজ্ঞাবায়ু স্নায়ু, অর্থাৎ আজ্ঞাবায়ু স্নায়ুটা সেই কমান্ডটা নিয়ে কোথায় যাবে, সারা অঙ্গ, অর্থাৎ আমরা যে মশাদের তাড়াবো বা মশাটাকে মারবো, সেই যে কমান্ডটা দিবে সেটা এই কাজটা করে থাকে কোন অঙ্গ, সারা অঙ্গের মাধ্যমে সেটা আজ্ঞাবাহী স্নায়ু পরিবহন করে আনে এবং সারা অঙ্গের মাধ্যমে সেটা কি হতে থাকে, প্রতিহত করতে থাকে। এই যে একটা প্রক্রিয়া, 5টা অংশের মাধ্যমে এই যে ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে সেটাকে বলা হবে প্রতিবর্ত ক্রিয়া। তাহলে প্রতিবর্ত ক্রিয়া সংখ্যাটা একটু তোমরা স্ক্রিনে দেখো কি বলা হয়েছে। প্রতিবর্ত ক্রিয়া যে প্রক্রিয়া অনুভূতি উত্তেজনা দ্বারা উৎপন্ন হয়, মস্তিষ্ক দ্বারা চালিত হয় না, তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে। হ্যাঁ, প্রতিবর্ত ক্রিয়া, অর্থাৎ যেটা শুধু অনুভূতি দ্বারা আমরা অনুভব করতে পারবো এবং সেটা দ্বারা আমরা কাজটা তাড়ানোর যে কাজটা সেটা করতে পারবো, সেক্ষেত্রে মস্তিষ্কের কোনো অবদান থাকবে না, ওই ক্রিয়াটাকে আমরা বলবো প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে? এর পরবর্তীতে আরেকটা প্রশ্ন দেখো, প্রতিবর্ত চক্রের কয়টি অংশ বলেছি? 2টি অংশ। হ্যাঁ, দেখি আরেকজনে বলো, আমি কি 2টি অংশ বলেছি নাকি আরো একটু বেশি বলেছিলাম? প্রতিবর্ত চক্রের 5টি অংশ, তোমরা একটু নোট করে রাখো এটা। প্রতিবর্ত চক্রের কয়টি অংশ? 5টি অংশ। কি কি অংশগুলো বলো, অংশগুলোর নামগুলো একটু দেখো, তোমরা এগুলো একটু নোট করে ফেলো প্রশ্নগুলো। প্রতিটি প্রতিবর্ত চক্রে আমরা 5টি অংশ দেখতে পাবো এবং এই অংশগুলো হলো: 1, গ্রাহক যন্ত্র। প্রথমে কি বললাম? গ্রাহক যন্ত্র। গ্রাহক যন্ত্র। এরপরে গ্রাহক যন্ত্র সে অনুভূতিটা নিয়ে যাবে, এটা হলো অনুভূতিবাহী স্নায়ু বা অঙ্গ, প্রতিবর্ত কেন্দ্র। এরপরে আজ্ঞাবাহী স্নায়ু এবং সারা প্রদানকারী অঙ্গ। হ্যাঁ, সারার অঙ্গ। ঠিক আছে? গ্রাহক অঙ্গে এসে সেটা অনুভূতি সৃষ্টি করে প্রতিবর্ত কেন্দ্রে নিয়ে যাবে এবং সেখানে আজ্ঞাবাহী স্নায়ু সেটা বহন করে সারার অঙ্গের ক্ষেত্রে আসবে, যেটা আমরা মশার একটা উদাহরণের মাধ্যমে, যে আমাদের শক্তির কোনো মশা আক্রমণ করলে সেক্ষেত্রে আমরা যে তাই সেটা প্রতিবর্ত চক্রের কারণেই মূলত হয়ে থাকে। ঠিক আছে? এর পরবর্তীতে দেখো, রেছন বলতে কি বোঝো? দেখি বলো, রেছন বলতে কি বোঝো? রেচন বলতে দেহের বর্জ্য পদার্থ নিষ্কাশন ব্যবস্থাকে বোঝায়। হ্যাঁ, সকলে শুনতে পেরেছো? রেছন বলতে আমরা কি বুঝি? রেছন বলতে মূলত আমাদের দেহে খাদ্য পরিপাকের পর যে বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলো নিষ্কাশন ব্যবস্থাকে বলা হবে রেছন। এর পরবর্তীতে দেখো, মূত্র তৈরির কারখানা বলা হয় কাকে? দেখি কে পারবে এই প্রশ্নটা। মূত্র তৈরির কারখানা বলা হয় কাকে? তোমরা কি প্রশ্নটা শুনতে পেয়েছো আমার? এটা কিন্তু পারার কথা। মূত্র তৈরির কারখানা বলা হয় কাকে? আমরা যে বিষয়টা নিয়ে আজকে ডিটেইলসে আলোচনা করেছিলাম। কেউ বলতে পারোনি কিন্তু। হ্যাঁ দেখো, মূত্র তৈরির কারখানা বলা হবে কাকে? বৃক্ষকে।
বৃক্ষকে। বৃক্ষ। এই তো সে Miss, কারণে আমি বলবো- বলতেছি এখানে মিউট ছিল যে। আচ্ছা মিউট ছিল তাই। আচ্ছা যদি পেরে থাকো তার জন্য ধন্যবাদ। যে মূত্র তৈরি কারখানা আমরা কাকে বলবো? বৃক্ষকে। অর্থাৎ বৃক্ষকে। আমাদের নাইট্রোজেন জাতীয় যে পদার্থগুলো রয়েছে শরীর থেকে বের করে এই জায়গায় মূত্রথলিতে জমা হয়ে মূত্রের মাধ্যমে, আর এখানে যে ছাকার কাজটা করে থাকে সেটা করে থাকে বৃক্ষ, যেটাকে বলা হয় প্রধান রেচন অঙ্গ। রেচন তন্ত্রের প্রধান অঙ্গ বলা হয় কাকে? এটার উত্তর হয়তো বা বলে দিয়েছে, দেখে আবারও বলো। রেচন তন্ত্রের প্রধান অঙ্গ বলা হয় কাকে? বৃক্ষকে। বৃক্ষকে। গুড। নিঃশ্বাসের বায়ুতে কত ভাগ কার্বন ডাই অক্সাইড থাকে? নিঃশ্বাসের বায়ুতে কত বায়ুতে ভাগ কার্বন ডাই অক্সাইড থাকে? মিস কার্বন ডাই অক্সাইডের 4 ভাগ। 4 ভাগ, 4% বা 4 ভাগ আমরা কি দেখতে পাবো? কার্বন ডাই অক্সাইড থাকতে দেখা যায়। এর পরবর্তীতে দেখো কি কোনো কোয়েশ্চেন আছে নাকি দেখি। ওকে, তাহলে আমাদের আর কোনো কোয়েশ্চেন এখানে ইতিমধ্যে তো তোমাদের এই